বন্ধুরা, যখনই আমরা জাপানের ব্যাপারে কথা বলি তখন একটা জিনিসই মনের মধ্যে আসে। ওটা হলো ওখানকার হাই টেকনোলজি, ভালো ইনফ্রাস্ট্রাকচার, ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি আর ওদের ক্রিয়েটিভিটি। হ্যাঁ, এটাও একটা চর্চার বিষয়। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বরবাদ হওয়া জাপান টেকনোলজির বলে কেমন করে গ্রহ হয়ে গেল, ওটাই আজকের ভিডিওয়ে আলোচনা করব আর চেষ্টা করব জাপানকে আরো ভালো বোঝার জন্য। একটাই অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আপনারা তো জানেন ক্রিয়েটিভিটির জাপানের কোন তুলনা নেই। আর জাপানের কাছে এমন এমন টেকনোলজি আছে আর কোন দেশের কাছে নেই। জাপানকেই সবথেকে উন্নত দেশের মধ্যে ধরা হয়। আর অনেক কমই দেশ আছে যারা জাপানকে টেকনোলজির ফিল্ডে টক্কর দিতে পারে। বলে প্রকৃতির কাছে সব টেকনোলজি কিছুই না। কিন্তু জাপান একটা এমন দেশ যার মধ্যে 1500 বার ভূমিকম্প হয়। তাও এখানকার ঘর এমন টেকনোলজি বানানো হয় যাতে ওই ঘরের মধ্যে ভূমিকম্পর কোন প্রভাব পড়ে না। জাপান এমন একটা দেশ যার মধ্যে নিউক্লিয়ার বোম ফেলা হয়েছিল, যেমন আমরা সবাই জানি আমেরিকা 6 আর 9 আগস্ট 1945 সালে হিরোশিমা নাগাসাকি পরমাণু বোম ফেলেছিল। তাও জাপান কম টাইমে টেকনোলজিকে উন্নত করেছে আমরা ভাবতেও পারি না। জাপান অনেক ছোট দেশ, জনসংখ্যা কম। আরে টোটাল পপুলেশন 12,50,00,000-এর আশেপাশে। কিন্তু এত কম পপুলেশন হওয়ার পরও জাপানের লোক একটা অ্যাডভান্স লাইফ থাকে। জাপানের লোক থাকা খাওয়ার অনেক আলাদা। এসব জিনিস ছাড়া জাপানের ইতিহাস একবার নজর দেয়া যাক। বলি, ইতিহাসে জাপানের শক্তি অনেক বাড়তে ছিল। চীন আর রাশিয়াকে হারানোর পর জাপান তাইওয়ান, কোরিয়া আর রাশিয়ার কিছু অংশে দখল করে নিয়েছিল। BC সাদিতে জাপানের দেশটা নাইজেশন হয়েছিল আর সে খুব তাড়াতাড়ি ইকোনমিক লাইন ধরল। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার জাপান এলাইস ফোর্সের অংশ নিয়েছিল। যুদ্ধের পরে ইনস্টেবিলিটি এসেছিল, কিন্তু তাতে জাপানের শক্তি কমেনি, বরঞ্চ জাপানের পলিসি এক্সপ্যান্ড করতে শুরু করে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার জাপান জার্মানি আর ইটালির সাথে ছিল। যুদ্ধ শুরু হওয়ার আগে চীনের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছিল। হলো ফরওয়ার্ড হামলার পর আমেরিকাকেও যুদ্ধে টেনে এনেছিল। তারপর হিরোশিমা আর নাগাসাকিতে পরমাণু বোম ফেলা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর জাপানে কন্টেস্ট স্টেশন আর নতুন ডেমোক্রেটিক শুরু হয়েছিল। 1942 টোকিওতে পেট্রোল রেড থেকে নিয়ে আগস্ট 1945-এ দুটো পরমাণু বোম ফেলা অবধি প্রায় 4 বছর আমেরিকা বোমবারিতে জাপানের ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার অনেকটা শেষ করে দিয়েছিল। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার পর জাপানি ইকোনমিক একদম নিচে নেমে গেছিল। এক্সাম্পলের জন্য যদি বলা হয় তাহলে জাপানের কটন ইন্ডাস্ট্রি একদম হাঁটুর নিচে চলে এসেছিল। জাপানের স্টিল প্রোডাকশন 92% শেষ হয়ে গেছিল। ওয়ার্ল্ড ওয়ারের আগের তুলনায় দেশের জিএনপি অর্ধেকের থেকেও কম হয়ে গেছিল। আর অনেক ইনফ্লেশন জন্য দেশে না খাবার অবস্থায় চলে গিয়েছিল। লোকের জীবন অনেক খারাপ হয়ে গেছিল আর খাবারের দাম অনেক বেশি হয়ে গেছিল, যার কারণে বাচ্চাদের মধ্যে অনেক অসুখ দেখা দিচ্ছিল। আর এখান থেকেই শুরু হয় জাপানের গেম চেঞ্জিং, যেখান থেকে জাপান বড় বড় দেশকেও দেখিয়ে দিয়েছে কিভাবে প্রবলেম সলভ করতে হয়। যদি আমাদের জাপানের ডেভেলপ নিয়ে আলোচনা করতে যাই তাহলে এমন অনেক জিনিস আছে যেগুলো নিয়ে আলোচনা করা উচিত। বলে দেই, জাপান ডেভেলপের জন্য অনেক কিছুই হাত আছে, যেমন হাই এডুকেটেড ওয়ার্ক ফোর্স, কালচার এন্ড ওয়ার্ক হার্ড, হট ওয়ার্ক, গভর্নমেন্ট পলিসি। প্রথম ফ্যাক্টর হলো ওখানকার এডুকেশন সিস্টেম। 1945-এ জাপান এডুকেশনে অনেক একটা বড় কাজ করে, I2 এডুকেশন নিয়ে আসে।
এই আইন ওখানে সমস্ত লোককে বেসিক এডুকেশনে অধিকার দেয়। ওতে বলা হয়েছিল শিক্ষার মানে হলো সমাজে একটা কোড বানানো যেখানে সবাইকে হাই এডুকেশন পায় আর টিচারকে অনেক সম্মানের চোখে দেখা হয়। এই আইনের জন্যই ওখানকার 6 থেকে 9 পর্যন্ত সবাই ফ্রিতে শিক্ষা নিতে পারত। এই ফর্মুলাটাকে 6-3-9 জানা হতো। মানে 6 বছর প্রাইমারি এডুকেশন, 3 বছর সেকেন্ডারি এডুকেশন, 3 বছর আর বাকি 4 বছর সিনিয়র সেকেন্ডারি আন্ডার গ্রাজুয়েশন।